শেষ জন্মাষ্টমী এখানে, এরপর তো পরের বছর বিল্ডিং হয়ে যাবে এখানে। কিন্তু বিল্ডিংটাও তো আমাদের জন্যই তৈরি হচ্ছে, তারপর আমরা ওখানেও জন্মাষ্টমী পালন করব, ওকে? কিন্তু আমরা প্রত্যেকে জন্মাষ্টমী পালন করা এখান থেকে, এই পাড়া থেকে শুরু করেছিলাম। তাই সেই কারণে এই বছর আমরা এত ভালো করে জন্মাষ্টমী পালন করব যে গোটা মুম্বাই মনে রাখবে। বলো 1 2 3 4 আবার বলো। আরে থামো 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 থামো, আগে কিছু একটু খেয়ে নাও, বাঁচানোর জন্য শক্তি প্রয়োজন তো। চলে এসো। এই কেদার, এই হাড়ি ভাঙবে যারা, তাদের দলটা কোথায় রে? তবে এখানেই কোথাও। বিনা কারণে তোমরা ওদের এত তোল্লাই দিয়ে রেখেছো, সারাদিন বস্তিতে এদিক ওদিক ঘুরে বেড়ায়। চুপ কর না। এই দেখো, নাম নিলাম আর এসে গেল সবাই। বাবা বাবা, প্রসাদের কিছু একটা হয়েছে। আমি এক্ষুনি দেখছি। তাড়াতাড়ি যাও। প্রসাদ, প্রসাদ, কি রে টার্জান, কি হলো আজ তোর? প্রত্যেক বছর তো বাদরের মতো উঠে যাস, আর আজ? প্রসাদ, প্রসাদ, অভিশাপ, ছেলেটার অভিশাপ লেগেছে। অভিশাপ, অভিশাপ, অভিশাপ লেগেছে। স্যার, এরকম বডি আমার ক্যারিয়ারে কোনোদিনও দেখিনি। বডি কোমর থেকে পিছন দিকে বাঁকানো। এই বস্তির একজন বয়স্ক মহিলা আমায় বলেছে এটা নাকি অভিশপ্ত। অনেক বছর আগে এখানে কিছু ইংরেজ এসেছিল এখানকার জমি দখল করতে। ওরাও এরকম অভিশাপ পেয়েছিল। উনি ওদের পিঠ ধনুকের আকার ধারণ করেছিল। স্যার জানেন, পুরনো লোকেরা সত্যি কথাই বলে। আমার মনে হয় এর অভিশাপ লেগেছে। স্যার, হতে পারে এর মাথা নিচের দিকে পড়েছে, সেই জন্য ওর বডিটা এভাবে বেঁকে গেছে। কিন্তু ওর মাথা তো দূরের কথা, ওর শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। তুমি ঠিকই বলেছো অভিজিৎ। বস্তির লোকেরা বলছিল এই প্রসাদ যখন উপরে উঠেছিল হাড়ি ভাঙার জন্য, ওখানেও হঠাৎ করে পেছনের দিকে হেলতে শুরু করেছিল, আর ওর বডি মাটিতে পড়েওনি। তার আগেই ওরা চাদর দিয়ে ধরে নিয়েছিল ওকে। কিন্তু কেউ না কেউ তো এসব রেকর্ড করেছেন। এখানে যা কিছু হচ্ছিল কেউ কি তার মোবাইলে রেকর্ড করেছেন? আরে আজকাল তো মোবাইল পকেটে কম, হাতের মধ্যেই বেশি থাকে। হ্যাঁ স্যার, কেদারদা তো রেকর্ড করেছিল, তাই না দাদা? না না, আমি কোনো রেকর্ডিং করিনি। আমি তো শুধু স্যার, আমি করেছিলাম ভিডিও এই ক্যামেরা দিয়ে। কই দেখি।
জয়া, স্যার ওরা তো ঠিকই বলছে, ও তো নিচে পড়ে যায়নি। তাহলে ওর সঙ্গে এরকম কি করে হলো? অভিশাপ 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 ম্যাম। অভিশাপ লেগেছে। এগুলো সব কুসংস্কার, এসব কিছু হয় না। আচ্ছা ওই একটা মেয়ে ছিল বিনিতা, যে আমাদের ফোন করেছিল, সে এখন কোথায়? স্যার বিনিতার ব্যাপারে তো জানি না, কিন্তু ওর বাবা মা ওই যে ওখানে কাঞ্চা কাকা আছে না, ওনারই দোকানে আছে। তাহলে বনিতা আর প্রসাদ একে অপরকে পছন্দ করতো। আর আপনাদের এতে কোনো প্রবলেম ছিল না? না স্যার, প্রসাদ খুব ভালো ছেলে ছিল। ভবিষ্যতে যদি ও আমাদের বিনিতাকে বিয়ে করত, তাহলে তার সাথে সাথে আমাদের ভাগ্য খুলে যেত। বিনিতা এখন কোথায়? বাড়িতে আছে, কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে গেছে, ঘর থেকে বেরোতেই চাইছে না একদম। সবসময় ভালো মানুষদের সাথে এরকম হয়। কত হার্ড ওয়ার্কিং, কত অ্যাম্বিশিয়াস ছিল প্রসাদ, কত কিছু করতে চেয়েছিল লাইফে। আমরা ডিসাইড করেছিলাম ইঞ্জিনিয়ারিং এর পরে এমবিএ আমরা একসাথে করব, নিজেদের একটা স্টার্ট আপ খুলবো। এখন সবকিছু স্বপ্নই থেকে গেল। নিজেকে সামলাও তুমি এবার। তোমার কেন মনে হচ্ছে যে এটা মার্ডার? কারণ গত কিছুদিন ধরে প্রসাদ অদ্ভুত কিছু ব্যবহার করছিল। এই বস্তির বদলে যখন উঁচু বিল্ডিং তৈরি হয়ে যাবে, তখন কেমন দেখতে লাগবে বলতো? ব্যাস, যেরকম এখন লাগে তার থেকে অনেক ভালো। কারণ দেখ, সবার ফ্যামিলি মেম্বার বাড়ছে, আর এমনিতেও একটা করে রুম সবাই এক্সট্রা পাবে, সবার জন্য ভালো হবে। আর তুই যদি এখন এটা ভাবিস যে সবার মধ্যে ভালোবাসা কমে যাবে, তাই মিস বিনিতা, দেওয়াল বেশি বেড়ে গেলেও লোকেদের মধ্যে ভালোবাসা কমে যাবে না। আরে বাহ, ইঞ্জিনিয়ারের সাথে সাথে কবিও হয়ে গেছিস। আচ্ছা বাদ দে, শোন না, আমার কাছে না সবার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। জন্মাষ্টমীর দিন লোকেরা না সবাই হাঁ করে তাকিয়ে দেখবে। কি সারপ্রাইজ বল না। না, সেটা তো সিক্রেট, একটু ওয়েট করতে হবে। আর এমনিতেও এটা অনেক বড় দায়িত্ব, আর এর জন্য অনেক লোকের প্রাণ গেছে। কি? তোর কিছু হবে না তো প্রসাদ? আরে না না, ভয় পাস না, কিচ্ছু হবে না। এমন কি সিক্রেট আছে যার জন্য অনেকে আগেও মারা গিয়েছে? কোনো তো বড় প্ল্যান আছে বস। এই প্রসাদ তো জানতো যে এটা বিপজ্জনক, তাও নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল। আই হোপ স্যার ফরেন্সিক থেকে কোনো লিড পাওয়া যাবে। হ্যাঁ সালুকে। হাই স্যার। হাই শ্রেয়া। হ্যাঁ, ও আবার আমাদের মধ্যে জয়েন করেছে, অফিসার অন স্পেশাল ডিউটি। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ স্যার। হয়ে গেছে? হ্যাঁ, এবারে বলো প্রসাদের সঙ্গে কি হয়েছিল, এর মৃত্যু হলো কিভাবে? প্রসাদের ব্যাপারে একটা ব্যাপার জানতে পেরেছি। কি? সেটা হচ্ছে ওর মৃত্যুর সময় ওর বডিটা কেন পেছনের দিকে এইভাবে ঘুরে গেছিল। দারুণ তো স্যার, কোনো বাবার মতো আপনিও ফরেন্সিকে অভিশাপেরও খোঁজ নিতে পারেন। পঙ্কজ, অভিশাপ নয়, সায়েন্স, নার্কা সাইন। কি বলে তুমি? নার্কা সাইন। নার্কা সাইন? হ্যাঁ বস। আর এই কেমিক্যাল অ্যাকমফেরা নার্কোনিস নামে গাছ থেকে উৎপন্ন হয়। আর এই গাছ পশ্চিম ঘাটে পাওয়া যেত। যেত মানে? যেত মানে হচ্ছে অভিজিৎ, যে এই গাছ যদি তুমি বিষ বলো, এর যত গাছ পশ্চিম ঘাটে ছিল সরকার সব উপড়ে ফেলে দিয়েছে, আর ভবিষ্যতে এটা জন্মানোর দফা রফা করে দিয়েছে। তার মানে আজকালকার দিনে ওই নার্কা সাইন বিষটা পাওয়া একেবারে অসম্ভব। হ্যাঁ দা, আর পাওয়া উচিত নয় বস। এই বিষটা এত বিপজ্জনক যে এটা স্পাইনাল কর্ডে গেলেই শরীরের সমস্ত নার্ভাস সিস্টেম একদম নষ্ট করে দেয়। আর সেই কারণে বডির যত মাসলস আছে সব টাইট হতে শুরু করে, শক্ত হয়ে যায়, আর মস্তিষ্কের মধ্যে সংকেত যাওয়া একদম বন্ধ হয়ে যায়। এটা এত বিপজ্জনক যে এর কারণে রেসপিরেটরি সিস্টেম একদম শেষ হয়ে যায়। আর এই
এই বিষের কারণে এর বডির সমস্ত মাসলস এত টাইট হয়ে গেছে যে বডিটা একদম বেঁকে গেছে পেছনের দিকে। স্যার এটা তো বেশ ভয়ঙ্কর ব্যাপার। অফকোর্স, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এরকম একটা বিষ এই প্রসাদের শরীরে প্রবেশ করলো কিভাবে। সেটা তোমরা খুঁজবে। হ্যাঁ? মানে আমি বলছি যে এটা তোমরা খোঁজো, আমি এর বডিটা আবার চেক করে দেখি। আমি এটা জানতে চাইছি যে এর বডিতে আর কি কি আছে। আমি এর বডিতে আরো হেভি কেমিক্যালস পেয়েছি, যখনই রিপোর্ট পাবো তোমাকে জানিয়ে দেবো। স্যার বস্তিতে থাকা প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমি নিজে চেক করেছি, এমন কাউকে পেলাম না যে প্রসাদকে খুন করতে পারে। স্যার ওই বস্তিতে থাকা লোকগুলো তো অনেক বছর ধরে ওখানে আছে। কেউ কেউ তো ওখানে আবার তাদের ঠাকুরদার সময় থেকে আছে। আর ওখানে যারা আছে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই, সব ক্লিন। স্যার শুধু একজন ছাড়া। শুধু একজন ছাড়া? কে সেই একজন? স্যার প্রসাদ। প্রসাদ? প্রসাদ? কিন্তু প্রসাদ তো মারা গেছে, তাহলে ওকে সন্দেহ করছি কেন? স্যার ওর ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে ওর ব্যাংক অ্যাকাউন্ট দেখেছি, তখন জানতে পারলাম মৃত্যু 2 দিন আগে ওর অ্যাকাউন্টে 20 লাখ টাকা ক্রেডিট হয়েছে। একজন স্টুডেন্টের অ্যাকাউন্টে 20 লাখ টাকা কেউ কেন পাঠালো? সেটাই তো। কে কে পাঠিয়েছিল প্রসাদের অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা? স্যার মনসুখ শেঠ। এই মনসুখ শেঠ সে আবার কে? বিল্ডার স্যার, বৃন্দাবন বস্তি ভেঙে নতুন বিল্ডিং ওই বানাচ্ছিল। স্যার এই বিল্ডার টাকা এই প্রসাদের মৃত্যুর পেছনে এই কারণ ছিল না তো? একদম হতে পারে দয়া। টাকা তো বহু মানুষের স্বভাব চরিত্র বদলে দেয়। এখানে তো একজন কলেজ স্টুডেন্টের হাতে ছিল 20 লক্ষ টাকা। খোঁজ নিয়ে দেখতে হবে। এই মনসুখ বিল্ডারের পুরো ঠিকুজি কুষ্টি বের করে দেখতে হবে, সাথে প্রসাদেরও ডিটেইলস। পুরো ইতিহাস ঘেঁটে ফেলো এদের দুজনের, তবেই তো জানা যাবে এমন কোন সারপ্রাইজ দিতে চলেছিল প্রসাদ এই বৃন্দাবনের সমস্ত বস্তিবাসীদের। দেখে নিয়েছি স্যার, বৃন্দাবন বস্তির পুরো ডিল জলের মতো পরিষ্কার স্যার। আপনাদের মতো বিল্ডার্সদের জল যে ঠিক কোন কোন রাস্তা দিয়ে যায় সেটা খুব ভালো করে জানি আমরা। এই সস্তা ডিলের জন্য সোসাইটির লোকেদের প্রেশারাইজ করা, কন্ট্রাক্টে ছোট ছোট ব্যাপার লুকিয়ে যাওয়া, সময়টাকে কিভাবে বাড়াতে হয়, এ তো আপনাদের কাছে খুব সাধারণ ব্যাপার। 100% ঠিক কথা বলেছেন আপনি স্যার। স্যার আমাদের নিজেদের প্রফিটের জন্য এইটুকু খেলা তো খেলতেই হয় না স্যার। হ্যাঁ, আর স্যার এই লোকগুলো তো খুব লোভী। ওদের এটা মনে হয় যে সমস্ত প্রফিট ওদেরই হওয়া উচিত, আর আমরা এখানে প্রসাদ বিতরণের জন্য বসে আছি। হ্যাঁ স্যার, কিন্তু এই বৃন্দাবন বস্তির ডিলটা এইরকম নয় স্যার। তার মানে এরা কিন্তু নিজেই আমার কাছে এসেছিল, মানে বস্তির এখানে বড় সোসাইটি বানানোর জন্য। সত্যি বলতে কি 2 বছর আগে প্রসাদের মাথায় তো এই আইডিয়াটা এসেছিল, ওই তো এই প্ল্যানটা নিয়ে এসেছিল আমার কাছে। সুপার ট্যালেন্টেড ছেলে ছিল স্যার, ও ভবিষ্যতে অনেক উন্নতির সম্ভাবনা ছিল। মুম্বাইয়ের সব বিল্ডারদের ছেড়ে প্রসাদ আর বাকি বস্তিবাসীরা আপনার কাছে এলো কেন? ভালো প্রশ্ন করেছেন ম্যাডাম। ম্যাডাম ব্যাপারটা হলো আমি ওই বস্তিতেই বড় হয়েছি, তাই ওখানকার সব কথাই মোটামুটি আমি জানি। মানে আমার যখন বিজনেস বড় হলো তখন ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কিন্তু আমি এখনো ওদের সঙ্গে টাচে আছি, এখনো ওখানে ভিজিট মেরে আসি। আসলে স্যার ওখানকার লোকেদের খুব ভালোবাসি আমি, আর লোকে ওখানে খুব ভরসাও করে আমাকে। হ্যাঁ এখনো। আচ্ছা, ওখানকার লোকেরা কি এটা জানে যে প্রসাদ মারা যাওয়ার 2 দিন আগে আপনি ওর অ্যাকাউন্টে 20 লাখ টাকা পাঠিয়েছিলেন? পড়াশোনা বেশ ভালোই ছিল প্রসাদ। টিচার্স আর স্টাফদের অনেক রেসপেক্ট করতো। আমার কলেজে একবার ঝগড়া হয়েছিল প্রসাদের সঙ্গে, বাট আই ওয়াজ রং। আমি ওর থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। কলেজে যে কোনো ইভেন্ট হলে ওই প্ল্যান করতো। হি ওয়াজ টু গুড। না না, প্রসাদের ব্যাপারে কোনো কমপ্লেন নেই, ও তো খুব ভালো স্টুডেন্ট ছিল। কলেজ থেকে এখনো কোনো কমপ্লেন আসেনি এই প্রসাদের বিরুদ্ধে? হ্যাঁ স্যার, সমস্ত স্টুডেন্টস, টিচার, স্টাফস প্রসাদের শুধু প্রশংসাই করছেন। সেটাই তো, সবাই প্রশংসা করছে, তাহলে এরকম কেন? যারা সবসময় লোকের সামনে ভালো সাজে না, তার পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে। কোন আছে দয়া, কোনো না কোনো জটিলতা নিশ্চয়ই আছে, না হলে কোনো উদ্দেশ্য ছাড়া প্রসাদকে কেউ কেন মারবে? স্যার, হ্যাঁ স্যার ইনি মিস লিওনা, প্রসাদের কলেজের লাইব্রেরিয়ান। আচ্ছা। ইনি আপনার সঙ্গে কথা বলতে চান। ও হ্যালো স্যার। হ্যালো,
আমি আজ হাফ ডে লিভে ছিলাম, আর আমি শুনলাম যে সিআইডি টিম কলেজে ইনকোয়ারি করতে এসেছিল। আমি আপনাদের সবাইকে প্রসাদের ব্যাপারে কিছু বলতে চাই। প্রসাদ লাইব্রেরি থেকে অনেক বই নিত, ইঞ্জিনিয়ারিং এর, এমবিএ এর বুকস, আর সেগুলো খুবই ও ডিটেলে পড়তে পছন্দ করত। ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আরে কি ম্যাম, পুরো কলেজ প্রসাদের নামে প্রশংসায় ছয়লাভ করছে, আর আপনিও এখানে বিউরোতে এসে ওরই মহিমা গাইছেন। ব্যাড স্টুডেন্ট। স্যার, আগে আমার পুরো কথাটা তো শুনবেন। স্যার, আপনারা খুবই বুদ্ধিমান, কিন্তু ব্যাড বয়। স্যার, আই মিন, প্রসাদ শুধু নিজের ক্যারিয়ার আর সিলেবাসের রিলেটেড বুকসই নিত, বাট লাস্ট 1.5 উইকে ওর নেচারটা অনেকটা পাল্টে গেছিল। পাল্টে গেছিল মানে? অল অফ সাডেন ওর হিস্ট্রি বুকের মধ্যে ইন্টারেস্ট দেখতে পেয়েছিলাম। হিস্ট্রি বুকের মধ্যে? ইয়েস স্যার, ওয়েট, আইল শো ইউ। স্যার, এই দেখুন, ও 15টা বুক ইস্যু করিয়েছিল, আর এই বইগুলো সেই সব বই যেগুলো মুম্বাইয়ের হিস্ট্রির সঙ্গে রিলেটেড। এই বইগুলো পড়ার জন্য ক্লাসও বাঙ্ক করতো, আগে কিন্তু এরকম করতো না। আর আমি সেই বইগুলো এনেছি, আপনারা দেখুন স্যার। এক মিনিট, হ্যাঁ। Whispers beneath the fort, the secret histories of Bombay. From Mumbai to Metropolis. Bombay, the colonial curve of Codice's land. Seven Isles and the sea, an untold history of Heptanesia. হেপ্টানেসিয়া আবার কি? হেপ্তানেসিয়া একটা গ্রিক শব্দ। গ্রিক ডিকশনারি অনুযায়ী এর মানে হলো 7টা দ্বীপ, 7 আইল্যান্ডস। মুম্বাইকে আগে হেপ্তানেসিয়াই বলতো, কারণ মুম্বাই 7টা আলাদা আলাদা দ্বীপ দিয়ে বানানো একটা শহর। রাইট স্যার। প্রসাদের মুম্বাইতে যারা 500 বছর আগে বাস করত তাদের লাইফ নিয়ে ইন্টারেস্ট ছিল। ও ওদের সঙ্গে রিলেটেড ইনফরমেশন কালেক্ট করছিল। ইনফ্যাক্ট আয়ুর্বেদিক মেডিসিন আর সেই মেডিসিন থেকে তৈরি হওয়া পয়জনস এর ব্যাপারেও ও ইনফরমেশন কালেক্ট করছিল। পয়জন? খুব আশ্চর্যের কথা, একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে এই সমস্ত ব্যাপারে ইন্টারেস্ট কেন? তাছাড়া অন্যান্য মেডিসিনের উপরেও। আচ্ছা, ওর মেডিসিনের বুকগুলো কোথায়? হতে পারে ও সেই পয়জনের ব্যাপারে জানতে চেয়েছিল, যেটার কারণে ওর মৃত্যু হয়েছে। নো স্যার, আমাদের লাইব্রেরিতে এরকম বুক পাওয়া যায় না। মাইট বি ও বাইরে থেকে ইস্যু করিয়েছিল, বা হয়তো ইন্টারনেটে তো সবকিছুই পাওয়া যায়, তাই না? গোলমাল আছে দয়া, অনেক গোলমাল আছে। এই প্রসাদের হাতে নিশ্চয়ই এমন কোনো জিনিস পেয়েছিল যার ব্যাপারে ও ইনফরমেশন কালেক্ট করছিল। তাহলে ও এমন কোন জিনিস পেয়েছিল যেটার কারণে ওকে এইভাবে প্রাণ হারাতে হলো? প্রসাদকে আপনি কি জন্য অত টাকা পাঠিয়েছিলেন? ওকে কমিশন দিয়ে কোন ডিল করতে চেয়েছিলেন আপনি? দেখুন স্যার, আপনারা সিআইডির লোক, আপনাদের কাজই হলো সন্দেহ করা। কিন্তু স্যার, ওই বাচ্চাটার উপরে কোনো দোষারোপ করবেন না স্যার। আসলে স্যার খুব সহজ সরল ছেলে ছিল, আর স্যার ও সবার ভালোর জন্যই কাজ করতো। হ্যাঁ, আমি দিয়েছিলাম ওকে 20 লাখ টাকা। এই নাও মনসুখ মামা, মা না তোমার জন্য পুরনপুলি পাঠিয়েছে। আরে বাবা বাহ, তুই জানিস নাকি আমি পুরনপুলি পছন্দ করি? হ্যাঁ, এই তোর মায়ের আবার এরকম কোনো প্ল্যান নেই তো আমাকে পুরনপুলি খাইয়ে আমার থেকে একটা এক্সট্রা বেডরুম নেওয়ার? আরে না গো মামা, এরকম কিচ্ছু না। তাহলে ঠিক আছে। মায়ের ব্যাপারটা জানি না, কিন্তু আমার তোমার থেকে একটা হেল্প লাগবে। আমি না বস্তির লোকেদের জন্য কিছু একটা করতে চাই, আর তাতে তোমার কন্ট্রিবিউশন লাগবে ব্যাস। আরে বল না, কি কন্ট্রিবিউশন চাই, কি হেল্প চাই বল। সেটা তো সারপ্রাইজ তোমার জন্যেও, জন্মাষ্টমীর দিনই বলবো। তাই নাকি? হ্যাঁ চল ঠিক আছে, বল কি হেল্প করবো বল। আরে কি সাহায্য চাই বল না, কেন লজ্জা পাচ্ছিস বল। 20 লাখ টাকা। কি 20 লাখ? আরে আমি তোমাকে এক একটা টাকার হিসাব দেব, যখন আমি রোজগার করতে শুরু করব আমি তোমাকে সেটাও মিটিয়ে দেবো, প্রমিস। মামা প্লিজ চল দেবো তোকে 20 লাখ। আরে লোক তো ঘোড়ার উপরেও পয়সা লাগায়, তুই তো আমার টাইগার রে, ঠিক না বল? হ্যাঁ, আসলে আমার বাবাও ওই বস্তি থেকেই শুরু করেছিলেন, তাই আমারও তো কিছু দায়িত্ব আছে ওদের জন্য কিছু করার। ওদের জন্য আমি কিছু করতে চাই। চল দেবো আমি তোকে টাকা, কিন্তু হ্যাঁ ওই সারপ্রাইজটার জন্য অপেক্ষা করবো কিন্তু আমি। আরে একদম 100%। তোমাকে কেন লোকাতে যাবো বলো? থ্যাংক ইউ ফর দিস। 20 বছরের একটা ছেলেকে 20 লাখ টাকা এমনি এমনি দিয়ে দিলেন?
বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে মনসুখ বাবু। আসলে কি বলুন তো ম্যাডাম, এখানে না সব ধরনের ডিল হয়, সব ধরনের ঝগড়া হয়, আর আমাদেরও প্রুফ রাখতে হয়, তাই না? এই জন্য আমরা সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। এই দেখুন, ওখানেও আছে ম্যাডাম, পুরো রেকর্ডিং এর সঙ্গে। যদি চান স্যার ম্যাডাম, আপনারা আমার আর প্রসাদের ওই মিটিং চেক করে দেখতে পারেন, সেম টু সেম খুঁজে পাবেন। না, সে তো আমরা চেক করে নেবই। আপনি বলুন না, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন যে প্রসাদ কি সারপ্রাইজ দিতে চলেছিল? স্যার ওটা তো জন্মাষ্টমীর দিনেই জানতে পারার কথা ছিল। স্যার শুধু এই প্রসাদের কলেজের কোনো বন্ধু থেকে একবার এটা জানা যাক যে ও জন্মাষ্টমীর দিন বস্তিবাসীদের কি সারপ্রাইজ দিতে চেয়েছিল। সিআইডি লোকেরা এসেছিল। স্যার, এই মনসুখ বিল্ডার তো খুব চালাক, কিন্তু উনি অ্যাকসেপ্ট করেছেন উনি প্রসাদকে 20 লক্ষ টাকা দিয়েছিলেন। আর ওখানকার সিসিটিভি ফুটেজ যখন আমরা চেক করলাম, দেখলাম যে প্রসাদ টাকা চেয়েছিল। কিন্তু কি কারণে 20 লাখ টাকা চেয়েছিল প্রসাদ, সেটা জানতে পেরেছো? স্যার, এটা তো ওই জন্মাষ্টমীর দিনই ওর বলার কথা ছিল, সারপ্রাইজ। স্যার, প্রথমে ও 20 লাখ টাকা চাইলো, তারপরে মুম্বাই শহরের ইতিহাসের ব্যাপারে পড়তে লাগলো। এই প্রসাদের আসল প্ল্যানটা কি ছিল? আর স্যার এক্স্যাক্ট 500 বছর আগেরই হিস্ট্রি কেন? মুম্বাইয়ের হিস্ট্রি তো 2500 বছরেরও পুরনো। কারণ 500 বছর আগে পর্তুগিজরা এসেছিল। 500 বছর আগে পর্তুগিজ এসেছিল, কিন্তু পর্তুগিজরা এসেছিল সমুদ্র পথে, আর বৃন্দাবন বস্তিটা সমুদ্রের ধারে। তাহলে কি পর্তুগিজরা সবার আগে ওখানে দখল করেনি তো? আমার মনে হয় অভিজিৎ, আমাদের সব প্রশ্নের উত্তর ওই বৃন্দাবন বস্তিতে গেলেই জানতে পারবো। হ্যালো, কি? ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি ওখানে। স্যার, বৃন্দাবন বস্তিতে বনিতার উপর অ্যাটাক হয়েছে, ওর বাড়িতে। কিন্তু এসব হলো কি করে? জানি না স্যার। যখন আমরা দুজন বাড়ি এলাম তখন বেনিতা মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেলাম। ডাক্তারবাবু তো বললেন ওর অবস্থা খুবই সংকটজনক। জানি না কখন ওর জ্ঞান আসবে। স্যার আশেপাশে কোনো রক্ত বা মারামারি করার কোনো চিহ্ন নেই? হ্যাঁ, ডক্টরও বললেন যে বিনিতাকে হয়তো কোনো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, কারণ ওর শরীরে আঘাতের তো কোনো চিহ্নই নেই। বিষ? অভিজিৎ, হতে পারে এটা সেই বিষ যেটা প্রসাদকে দেওয়া হয়েছিল। স্যার, ওটা খাবার পর তো প্রসাদের ওখানেই মৃত্যু হয়ে যায়। সেটা তো বিষের ডোজের উপরে ডিপেন্ড করে পঙ্কজ। কি করে জানবো যে বিনিতাকে কতটা ডোজ দেওয়া হয়েছিল? আর বাড়ি থেকে কিছু জিনিস চুরি গেছে? কোনো জিনিস খুব গুরুত্বপূর্ণ? স্যার, যা ছিল সবই ঠিক আছে, শুধু বিনিতার ল্যাপটপটাই নেই। ল্যাপটপ? ওর মধ্যে কি বিশেষ কিছু ছিল? না না স্যার, সেরকম বিশেষ কিছু নয়। কলেজের প্রজেক্টের জন্য দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, প্রসাদ ওই ল্যাপটপটা বেশি ব্যবহার করতো। হয়তো ও ওখানকার ওই ভিডিওগুলো এডিট করতো। হতে পারে প্রসাদ কোনো ভিডিও শুট করে ওই ল্যাপটপে স্টোর করে রেখেছিল, আর খুনি প্রসাদকে মারার পর ওই প্রমাণ লোপাট করার জন্য ল্যাপটপই নিয়ে চলে গেল। স্যার, এই প্রসাদের অনলাইন ভিডিও দেখুন। সো গাইস, এখন আমরা সবাই বস্তিতে এন্ট্রি নিতে চলেছি। আমরা 5 জন মিলে দারুণ মজা করতে চলেছি, কারণ খুব খিদে পেয়েছে। আর এই হলো আমাদের বস্তির প্রো। এই ভিডিওটা দেখুন তো। এই বাচ্চাগুলো কারা? এরা তো ওর বন্ধু স্যার, মন্টি, রঘু, কেতন আর বিনয়। এদের তো প্রসাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখা যাচ্ছে। পঙ্কজ, একটু জিজ্ঞেস করো তো যদি ওদের কাছ থেকে কিছু জানা যায়। কি হয়েছে? হ্যাঁ স্যার, এদের বাচ্চারা নিখোঁজ। বাচ্চারা নিখোঁজ? 4 ঘন্টা হয়ে গেছে স্যার, আমাদের বাচ্চারা এখনো ফেরেনি। ফোনে ট্রাই করেছিলেন? সবার ফোন বন্ধ, কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। কি নাম আপনাদের ছেলেদের? রঘু, বিনয়, কেতন, মন্টি।
এরা তো প্রসাদের ওই 4 জন বন্ধু। স্যার মনে হচ্ছে খুনি আমাদের থেকে এক পা এগিয়েই রয়েছে। আপনারা কাউকে সন্দেহ করেন এখানে? আমি সকালে ওদের 4 জনকে কেদারের সঙ্গে ঝগড়া করতে দেখেছি। এই কেদার তো সেই ছেলেটা না যে প্রসাদের ভিডিও দেখাতে চাইনি? না না, আমি কোনো রেকর্ডিং করিনি। কে এই কেদার? কোথায় থাকে? স্যার ও আমার ছেলে স্যার, ও বিনিতার দাদা। প্রসাদের সাথেও সবসময় ঝামেলা হতো। এসব কি বলছেন? যেন আমার ছেলেই সবকিছু করেছে। স্যার আমার ছেলেটা একটু অকর্মণ্য আছে, পড়াশোনা শেষ করে ঘরেই থাকে, এখনো কাজকর্ম কিছু পায়নি। এর মানে তো এই নয় যে সবকিছু ওই করেছে। কি শত্রুতা ছিল এই প্রসাদের সঙ্গে কেদারের? স্যার আসলে কি বলবো, বিনিতার দাদা তো সেই অধিকারটাই ফলায় যেমনটা অন্য দাদারা ফলায়। ব্যাস, শুধু ওর ওই প্রসাদ আর বিনিতার মেলামেশাটা তেমন পছন্দ ছিল না, তাই কখনো কখনো প্রসাদের সাথে ওই একটু তর্কাতর্কি, কিন্তু বিনিতাকেও বকতো, তাই না? পঙ্কজ, দেখো তো এই কেদার কোথায়, খোঁজো ওকে। স্যার 1 মিনিট। আচ্ছা, এই বিভিন্ন রকমের ব্লগস বানাতো আর এখানকার বাচ্চারা ওই ব্লগসে ওর সাথে কাজ করতো। আচ্ছা, কেউ কি জানেন যে ও শেষবার কোন ভিডিও বানিয়েছিল? স্যার, আমাদের বাচ্চারা কোথায় কোথায় যায়, কি কি করে বেড়ায়, আমরা কি করে জানবো? আপনারা ওদের খুঁজে দিন, আমার তো সত্যিই খুব ভয় করছে। 4 দিন আগে মন্টি একবার কাদা মেখে বাড়ি এসেছিল। কোথায় গেছিল সেসব তো জানি না, কিন্তু কিন্তু দেখে খুব হাসি খুশি মনে হচ্ছিল। হ্যাঁ স্যার, প্রসাদের শার্টেও অনেক কাদা লেগেছিল, এক সাইড থেকে ছিঁড়েও গেছিল। শার্টটা এখন কোথায়? বাড়িতে আছে স্যার। দেখতে পারি? হ্যাঁ স্যার। নিয়ে আসুন তো। কে জানে এখানে যে কি ঘটে চলেছে। প্রথমে প্রসাদকে কেউ মেরে দিল, তারপর বিনীতের উপর হামলা, আর এখন আমাদের 4-4টে বাচ্চা গায়েব। স্যার স্যার আপনারা কিছু করুন স্যার, তা না হলে আমাদের এই বস্তি বরবাদ হয়ে যাবে স্যার। স্যার এই দেখুন স্যার, মনে আছে আমি বলেছিলাম প্রসাদের বডি থেকে এক ধরনের বিষ পেয়েছিলাম? নার্কাসাইন। হ্যাঁ, কিন্তু ওই নার্কাসাইন ওর বডিতে পাওয়া যায়নি। ভীষণ পাল্টিবাজ তো তুমি, নিজের রিপোর্টটাই পুরোপুরি ঘুরিয়ে দিলে। পাল্টে খাচ্ছি না তাহলে? আমার কথাটা শোনো, আমি এটাও বলেছিলাম না যে প্রসাদের বডিতে আমি হেভি পার্টিকেলস পেয়েছি? ওই হেভি পার্টিকেলস গুলো যখন আমি ল্যাবে চেক করলাম, তখন আমি জানতে পারলাম যে কোন বিষে প্রসাদের আসলে মৃত্যু হয়েছে। কিরকম বিষ? কালাক্সিনি। কালাক্সিনি? আর এটা কোনো সাধারণ বিষ নয়, 500 বছরের পুরনো। আমি প্রসাদের শরীরে 500 বছরের পুরনো বিষের সন্ধান পেয়েছি। স্যার, এই প্রসাদ ওই সময়ে মুম্বাইয়ের হিস্ট্রির ব্যাপারে চেক করছিল। এটা কোনো কোইন্সিডেন্স তো হতে পারে না। আর হ্যাঁ, আমি বিনিতার ব্লাড স্যাম্পেলও চেক করেছি। ওর শরীরের মধ্যে আমি ওই একই সময়ের বিষ পেয়েছি, 500 বছরের পুরনো। কোন বিষ পাওয়া গেছে? সেটা হচ্ছে নিশা গুলমা। নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ডের নাম নিশা গুলমা। এক্সকিউজ মি, আমার কোনো গার্লফ্রেন্ডের নিশা গুলমা নাম ছিল না, না। বলতে চাইছি- না, এটা বিষের নাম, 500 বছরের পুরনো বিষ এটা। আর হ্যাঁ, এই বিষটা লোকে আগেকার দিনে নেকড়ের মতো ভয়ঙ্কর প্রাণীদের মারবার জন্য ব্যবহার করত। 500 বছরের পুরনো বিষ খুনির হাতে আসলো কিভাবে? কেসটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। আর একটা কথা, আমি প্রসাদের শার্টটা চেক করেছি। হ্যাঁ, শার্টের মধ্যে আমি একটু কাদা, নোংরা আর একটু জং পেয়েছি। আমার মনে হয় প্রসাদের ফ্রেন্ডস আর প্রসাদ এমন কোন একটা জায়গায় গেছিল যেখানে লোহা আছে, জং ধরা লোহা আর নোংরা কাদা এইসব রয়েছে। যেমন ধরো কোনো পুরনো পুকুর বা পুরনো কেল্লা বা কোনো পোড়ো বাড়ি, পুরনো কুয়া, আর এরকম কোনো স্যার, জায়গা। এই প্রসাদ আর ওর বন্ধুরা যতগুলো ভিডিও বানিয়েছে সেইগুলো ওদের এলাকার আশেপাশের জায়গা। তো এই জায়গাটা যেটা ডক্টর সালুকে বলছেন, কোনো পরিত্যক্ত বাড়ি, কুয়ো, পুকুর, এরকম কোনো জায়গা হয়তো, তাহলে সেটা ওই এলাকার মধ্যেই হবে। হ্যাঁ পঙ্কজ, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কি কেদার বাবু, যখন তোমার কাছে প্রসাদের ভিডিও দেখার জন্য ফোন চাইলাম তুমি দিতে রাজি হলে না। ফোনের মধ্যে কিছু লুকোনো রয়েছে নাকি? কিছু না স্যার, আমি কি লুকাবো আপনাদের কাছ থেকে? প্রসাদের অ্যাক্সিডেন্টের ভিডিওটা ডিলিট করেছে স্যারও, চেক করেছি আমি। ভিডিও ডিলিট করেছো তুমি? হ্যাঁ, প্রমাণ লোপাট করছিলে? না স্যার, আমি তো ভয় ডিলিট করে দিয়েছিলাম। আমি তো মিথ্যে এই কারণে বলেছিলাম কারণ আমি অনলাইন জুয়া খেলি, আর আমার ফোনে অনেকগুলো জুয়া খেলার ইল্লিগাল অ্যাপসও আছে। তো আমার মনে হলো আপনারা আমার ফোন চেক করলে
আপনারা সবটাই জেনে ফেলবেন। আচ্ছা, আজকে আবার শুনলাম যে তুমি নাকি প্রসাদের ওই 4 জন বন্ধুর সঙ্গে ঝামেলা করছিলে, তারপর থেকে ওরা 4 জন নিখোঁজ। ব্যাপারটা কি? আমি কিচ্ছু জানি না স্যার, ওরা তো উল্টে আমাকে ধমকাচ্ছিল অভিযোগ করার, তাই আমার সাথে ওদের তর্ক হয়ে গেল। কোন ব্যাপারে অভিযোগ করেছিল? কোন ব্যাপারে অভিযোগ করেছিল? ওরা সব যত রাজ্যের ফালতু ভিডিও শুট করতো, তাই আমি ওদেরকে একদিন বললাম যে বস্তির পিছনে একটা ভাঙা বাড়ি আছে, সেখানে যাও আর গিয়ে ভিডিওস বানাও, তোমাদের অনেক ভিউজ বাড়বে। কিন্তু একটা কথা শুধু আমিই জানতাম যে ওই এলাকাটা খুব ভয়ঙ্কর, আর কি ওখানে জলটাও খুব বিষাক্ত। যদি কেউ ভুলবশত ওখানে পড়ে যেত তাহলে কিছুক্ষণের জন্য হলেও আমার রাগ ঠান্ডা হতো। ওই প্রসাদের জন্য আমাকে আমার বাবা মার থেকে অনেক কিছু শুনতে হয়েছে, সব সময় ওর উদাহরণ দিয়ে আমাকে কথা শোনাতো। আমি খুব বিরক্ত ছিলাম স্যার, মনে মনে চাইতাম যে ও আমার জীবন থেকে যাক, কিন্তু সত্যি বলছি স্যার, আমি কাউকে কিচ্ছু করিনি। কত দূরে সেই জায়গাটা তোমাদের বৃন্দাবন বস্তি থেকে? স্যার ওই 300-400 মিটার দূরত্ব হবে। ভাঙা বাড়ি মানে নিশ্চয়ই পুরনো হবে। কত পুরনো তুমি কি জানো? জানি না স্যার, কিন্তু সবাই বলে যে ওই 500-600 বছর পুরনো হবে ওই জায়গাটা, আর ওই জায়গাটা অভিশপ্ত স্যার। 500-600 বছর আগের পুরনো জায়গা আর 500-600 বছর আগের পুরনো বিষ, যেটার কারণে প্রসাদের মৃত্যু হয়েছে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আরে স্যার, কোথায় নিয়ে এসছেন? এখানে তো কিছুই নেই। পঙ্কজ, এই দেখো, ওই ছেলেটা টি শার্টের টুকরো। মনে হয় ছেলেগুলো এখান থেকে ভিডিও বানিয়েছিল স্যার। হ্যাঁ অভিজিৎ, ওই জায়গাটা পেয়ে গেছি। লোকেশন পাঠাও। ঠিক আছে, পাঠাচ্ছি। আরে কোথায় নিয়ে এসছেন স্যার আমাকে? আরে স্যার, আগেকার লোকজন কিরকম ভুতুড়ে জায়গায় থাকতো। পঙ্কজ, এটা আগেকার দিনের লোকেদের শিল্পকলা। যাই হোক, এখন এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। কি করছো সাবধানে। স্যার 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 দেখুন, এ তো খুবই পুরনো কঙ্কাল মনে হচ্ছে ভাই। এ দেখো, এখানে বাসনপত্র রয়েছে। বাক্সটা দেখো, ওখানে সিন্ধুকে কি আছে? এ তো কোনো পুরনো ম্যাপ বলেই মনে হচ্ছে। এই দেখো, টেনে নিয়ে যাওয়ার দাগ। মনে হচ্ছে এখান থেকে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই দিকে বেঁচে আছে। আর এ তো প্রসাদের 4 জন বন্ধুরা। হ্যাঁ, ওদের এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করো, তোলো তোলো একে।
4টে ছেলে এখন বিপদমুক্ত। গুড। ডক্টর বলেছে যে বিষের প্রভাব খুব একটা পড়েনি। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওরা সুস্থ হয়ে উঠবে। হ্যালো স্যার। হ্যালো ডক্টর চন্দ্রা, আরে এসো এসো এসো। এই যে ডক্টর চন্দ্রাকে দেখছো, ইনি সিনিয়র আর্কিওলজিস্ট। এনাকেই আমরা যে ম্যানুস্ক্রিপ্ট আর স্কেলিটন পেয়েছো না, সেগুলো স্টাডি করতে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, এই সব জিনিসগুলো আমি থারলি চেক করে নিয়েছি স্যার। আর ইনিশিয়াল স্টাডি থেকে এটাই জানতে পেরেছি যে এই কয়েন্স, এই জুয়েলারি, এই সবকটা আইটেম হচ্ছে সম্ভবত মিডিভেল পিরিয়ডের, মানে উত্তর মধ্যকালের। বছর দেখতে গেলে 1300 থেকে 1500 এডির মধ্যে। স্যার তার মানে প্রায় 500-600 বছর পুরনো। হ্যাঁ, আর যে স্কেলেটন গুলো পাওয়া গেছে তার থেকে পাওয়া ম্যানুস্ক্রিপ্ট থেকে এটা বোঝা যায় যে এগুলো সবাই একই ফ্যামিলির। সেই যুগের কোনো আয়ুর্বেদিক ফ্যামিলির হয়তো অংশ একটা বিশেষ ধরনের বিষ তৈরি করেছিল ওরা, এবং তা যদি কম পরিমাণে প্রয়োগ করা হয় তাহলে ছিল ওষুধ, আর বেশি পরিমাণে প্রয়োগ করলে যে কোনো জঙ্গলি পশু ওই বিষের কারণে মারা যেতে পারে। হ্যাঁ স্যার। তাহলে এই পরিবার ওই সুড়ঙ্গে কেন লুকিয়েছিল? বাইরে থেকে কিছু মানুষ অনেক বছর আগে ওখানে এসেছিল, আর ওখানে আসার পর থেকেই ওরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে লুটপাট করত আর মানুষজনকে মারধর করে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিত। এই মতো অবস্থায় ম্যানুস্ক্রিপ্টে লেখা আছে যে ওই পরিবার ওই জায়গায় নিজেদের কিছু মূল্যবান জিনিস নিয়ে লুকিয়ে পড়েছিল। আচ্ছা। আরো একটা বিশেষ জিনিস লেখা আছে ওই ম্যানুস্ক্রিপ্টে, রত্ন রাজা। রত্ন রাজা? ওই পরিবার এটাই চেয়েছিল যে সবকিছু ধূলিসাৎ হয়ে গেলেও রত্ন রাজাকে যেন ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখা যায়। এটা শুনে তো এমন মনে হচ্ছে যে কোনো বিশেষ রত্ন, কোনো বড় স্টোন বা কোনো বড় হিরে বা কোনো বিশেষ ধরনের অলংকার। হ্যাঁ, হতে পারে। আর এই রত্ন রাজা ওই বাচ্চা ছেলেগুলোর হাতে পৌঁছে যায়, কথাটা বাইরে ছড়িয়ে পড়ে, আর ব্যাস অন্য কেউ এই রত্ন রাজা বাচ্চা ছেলেদের হাত থেকে ছিনিয়ে নেয়, চুরি করে। কিন্তু যে এটা চুরি করেছে সে এটা জানতো না ততক্ষণ পর্যন্ত এই রত্ন রাজার কোনো মূল্য নেই, যতক্ষণ না পর্যন্ত কেউ বাইরে এটা বিক্রি করতে পারছে। এই সমস্ত জিনিস চুরি করা খুব সহজ ব্যাপার, কিন্তু বিক্রি করা সবচাইতে কঠিন। এই কয়েনের ব্যাপারে ভালো করে একবার দেখে বলুন তো, এটা কি বিক্রি করার জন্য কেউ এখানে এসেছিল? না স্যার। এই কয়েনগুলো একবার ভালো করে দেখুন তো। এই দেখুন, এর ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার, একটা লোক এসেছিল। তিনি বলছিলেন যে কোনো দামি রত্নের মতো কিছু জিনিস ওনার কাছে আছে। রত্নের মতো কোনো জিনিস আছে? আপনি বলতে পারবেন জিনিসটা কি ছিল, কত বড় ছিল বা? সাইজের ব্যাপারে তো কিছু বলেনি আমায়, কিন্তু সে বলছিল ওজন মোটামুটি 1 কিলো হবে। 1 কিলো? হ্যাঁ, তা প্রায় 9 করে ব্ল্যাক মার্কেটে দাম হবে মোটামুটি 30 থেকে 40 কোটি টাকা। 30 থেকে 40 কোটি টাকা? হ্যাঁ। আপনি কিনেননি ওটা? না না স্যার, এসব কাজ আমরা করি না। আমরা তো জানি না ওই জিনিসটা চুরির জিনিস কিনা। আচ্ছা, ওই লোকটার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? মানে লোকটাকে কেমন দেখতে ছিল? না স্যার, স্পেশাল কিছু ছিল না তো যে মনে রাখবো। আমাদের শপে অনেক কাস্টমার যাওয়া আসা করে। তবে হ্যাঁ স্যার, আমি না বলাতে সে রেগে মেগে আমাকে বলেছিল যে এত বৃষ্টির মধ্যে অকারণে এখানে হেঁটে এলাম। স্যার হেঁটে এলাম মানে তো কাছাকাছি কোথাও থাকে? আশেপাশে মানে বৃন্দাবন বস্তি। বস্তির কেউ হবে যে এই কয়েনগুলো আর রত্নরাজার ব্যাপারে সব জানে, আর সে নিশ্চয়ই ওই বাচ্চাদের ভালো মতো চেনে। তবেই সে খুব সহজে ওদের কিডন্যাপ করতে পেরেছে, আর সে খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে এখান থেকে বিক্রি করে তাড়াতাড়ি পালাতে চায়। স্যার যদি তাই হয়ে থাকে তাহলে ওই রত্ন জড়িত জিনিসটা আমরাই কিনে নিই। ওকে স্যার, এই জুয়েলারি দোকানের সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি। যে লোকটা রত্নরাজা বিক্রি করার জন্য জিজ্ঞাসাবাদ করছিল তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ও আরে স্যার, ধরবো কি করে ওকে? আমরা তোকে চিনি না। ধরা পড়বে পঙ্কজ, নিশ্চয়ই ধরা পড়বে। এমন জাল পাতবো না যে ইঁদুর নিজে নিজেই গর্ত থেকে বেরিয়ে আসবে। উপস্থিত সকলকে আমার নমস্কার, স্বাগত আপনাদের। সম্প্রতি বস্তিতে এত বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার পর কেউই আর জন্মাষ্টমী পালনের জন্য অতখানি আগ্রহী নয়, কিন্তু আমাদের প্রিয় প্রসাদের একটা শেষ ইচ্ছে ছিল যে এই বস্তির শেষ জন্মাষ্টমী খুবই ধুমধাম করে পালন করা হোক। আমি
আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মনসুখ ভাইকে, যিনি এই ইভেন্টের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আসুন মনসুখ ভাই। নমস্কার বন্ধুগণ। প্রসাদ আমার ছোট সন্তানের মতোই ছিল, আর ওর শেষ ইচ্ছে পূর্ণ করার জন্য আমি সবকিছু করতে পারতাম। এই যে জন্মাষ্টমীর উৎসব আপনারা দেখছেন, তার যে আয়োজন করেছেন এইবার, তিনি হলেন আমাদের জয়কৃষ্ণ জুয়েলার্সের কৃষ্ণ দাদা। উনি এই পুরো ইভেন্ট স্পন্সর করেছেন। আরে কৃষ্ণ দাদা এসে গেছেন, আসুন। বলো কৃষ্ণ মহারাজের। তো আমি আপনাদের এখানে একটাই কথা বলতে চাই, যখন আপনাদের এখানে বিল্ডিং হবে, তাহলে এখানে নিচে আমারও একটা শোরুম হবে, যেখানে আমি আপনাদের ন্যায্য মূল্যে গয়না দেব। কৃষ্ণ মহারাজের নামে শপথ করে বলছি। কিন্তু এ তো অনেক দূরের কথা। তবে এখন প্রফিট কি করে কামাবো, তাই একটা কথা বলছি, কারো কাছে যদি পুরনো গয়না থাকে, কোনো নাগ নাগিন থাকে যা আপনারা বিক্রি করতে চান খুব ভালো দামে, তবে আমি এখনই দাম দিয়ে সেগুলো কিনে নেব। আর যদি কারো কাছে কোনো স্পেশাল আইটেম থেকে থাকে যা সরকারের থেকে আর সমাজের থেকে লুকিয়ে রেখেছেন, তাহলে ব্যাক এন্ট্রি দিয়ে আমি সেগুলো সব কিনে নেব। কৃষ্ণ মহারাজের নামে শপথ করে বলছি, আপনারা যা দাম বলবেন আমি সেই দাম দিয়ে কিনবো, কথা দিচ্ছি। বলো কৃষ্ণ মহারাজের। খালি ছোটখাটো ডিলই করেন নাকি বড় কিছু ডিল করার দিকেও ইন্টারেস্ট আছে আপনার? আরে ইচ্ছে তো করে তাজমহলকে বিক্রি করে দিতে, কিন্তু তোমাদের কাছে বড় আইটেম থাকবেটা কি করে? ভেবে দেখো, তাজমহলের থেকে কিছু কম দামি জিনিস নেই আমার কাছে। একটা অনেক মূল্যবান মূর্তি আছে। আচ্ছা, 1 কিলোর থেকেও বেশি ওজন। হ্যাঁ, আরে যেতে হবে কোথায়? হ্যাঁ, সিআইডি।
স্যার আপনারা কিছু করুন স্যার, তা না হলে আমাদের এই বস্তি বরবাদ হয়ে যাবে স্যার। প্রসাদ আর ওর 4 বন্ধু পেয়েছিল ওই মূর্তিটা, আর ওরা সোজা আমার কাছে এসেছিল। প্রসাদ বলল যে ওই রত্নরাজাকে বস্তির লোকেদেরকেই দিয়ে দিই, কিন্তু আমার মনে লোভ এসে গেল। আর কতদিন এই মুদিখানার দোকান করে সংসার চালাবো, কিন্তু কোনো একটা চালাকি করার জন্য আমার একটু সময়ের দরকার ছিল। তো আমি ওকে বললাম যে জন্মাষ্টমীর দিন দেবো, আর ও মেনেও নিল, আর সবকিছু আমার কাছে রেখে চলে গেল। আর এই বীজ দেওয়ার আইডিয়া তুমি কোথা থেকে পেলে? লালি ওটা খেয়ে মারা গেছিল। লালি? লালি আমার বিড়াল স্যার। ওই কুয়োর সম্পদের সাথে বাচ্চারা একটা পুঁটলিও পেয়েছিল, আমি দোকানে রেখে দিয়েছিলাম, কিন্তু একদিন আমার লালি ওটা চেটেছিল। তখনই আমি বুঝলাম যে এই পুঁটলিতে নিশ্চয়ই কোনো ভয়ানক বিষ আছে। আর ওই প্রসাদ 2 হাঁড়ির জন্য প্র্যাকটিস করতে আসার আগেই আমি পেড়াতে ওই বিষ মিশিয়ে ওকে দিয়ে দিলাম। আর যখন ওর বন্ধুদের তোমাকে সন্দেহ হয় তখন ওদের তুমি বিষ খাইয়ে দাও? হ্যাঁ, ওই 4 জন এসেছিল আমার দোকানে, বলছিল যে সিআইডি কে সব বলে দেবে, কিন্তু আমিও কথা বলতে বলতে জুসে বিষ মিশিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। বিষ একটু কম ছিল, সে কারণেই কাজ হতো একটু সময় লাগতো, তাই ওদেরকে ভুলিয়ে ভালিয়ে ওই গুহার ভিতরে নিয়ে গেলাম। আর বিনিতা? যখন ওই 4 জনকে আমি গুহার ভিতরে নিয়ে যাচ্ছিলাম, তখন ওই মন্টি অজ্ঞান অবস্থায় কিছু বিড়বিড় করছিল যে বিনিতার ল্যাপটপে আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। তাই ওকে সাথে সাথে ওখানেই মেরে সোজা বিনিতার বাড়ি গেলাম। বিনিতার বাড়ি গিয়ে ওকে ওই ফ্লেভার্ড মিল্কে বিষ মিশিয়ে ওকে খাইয়ে দিলাম, আর ল্যাপটপ নিয়ে চলে এলাম। আমি ভাবলাম যে সমস্ত প্রমাণ যদি মুছে ফেলি তাহলে রত্নরাজা আমারই হবেন। রত্নরাজা কোথায় এখন? যেটা বাঁচানোর জন্য প্রসাদ নিজের জীবন দিয়েছিল, বিনীতা আর ওর বন্ধুদের কিডন্যাপও করা হয়, এখন সেটা আমাদের কাছে রয়েছে। প্রসাদ আর ওর 4 বন্ধুরা যখন ওই ভাঙা বাড়িতে শুটিং করছিল সেটা ওরা পেয়েছিল, আর ওরা আজকের দিনে মানে এই জন্মাষ্টমীর দিনে আপনাদের সবাইকে দেখাতে চেয়েছিল, আপনাদের সবার সঙ্গে ভাগ করতে চেয়েছিল। এই ছিল প্রসাদের সারপ্রাইজ। 500 বছর আগে এখানে এই গ্রামে বাস করা লোকেরা একে রত্নরাজা নামে চিনত, আর প্রসাদ এই রত্নরাজার জন্যই মন্দির বানাতে চেয়েছিল। সেই কারণেই ও মনসুর ভাইয়ের থেকে 20 লক্ষ টাকা নিয়েছিল। কি মনসুর ভাই? হ্যাঁ স্যার। দেখুন একটা কথা বলি, যেহেতু এই মূর্তিটা ওইখানে ওই ভাঙা বাড়িতে মাটির নিচে পাওয়া গিয়েছিল, সেই জন্য আইনতটা সরকারের প্রাপ্য, কিন্তু প্রসাদের স্বপ্নের কথা ভেবে আপনাদের জন্য, রত্নরাজার জন্য আমরা এখানে স্পেশাল পারমিশন করিয়েছি মন্দির করার। রত্নরাজা এখানে ছিলেন আর এখানেই থাকবেন। থাকবে। আর প্রসাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন আপনার স্যার। আসুন এখন জোরে বলুন, মনমোহন কৃষ্ণ মুরারির জয়।